তাহলে আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনাকে আমরা ভেবেছিলাম যে নির্বাচনে দাঁড়াবেন এবং সেভাবে আমরা সংবাদও পরিবেশন করেছিলেন। হঠাৎ কি হলো, মানে যেখানে আপনাকে আর দেখাই গেল না? বেসিক্যালি ঘটনাটা হচ্ছে, আনসার্টেনলি আমার এগেনস্টে একটা এলিগেশন আসে। এলিগেশনটা কখন আসে আমি তাও জানি না। মানে এলিগেশন করা হয়, সরি আশা বললে ভুল হবে, করা হয়। কমপ্লেন করে খর্দা পিএসে একজন মহিলা, যিনি কোনো এক সময় আমার ক্লায়েন্ট ছিলেন, তিনি একটা 161 স্টেটমেন্ট, যেটা থানায় কমপ্লেন কপি, যেটা আমাদের ভাষায় 161 স্টেটমেন্ট হয়। 161-এ আন্ডার সেকশন অফ 161-এ একটা স্টেটমেন্ট ফাইল করেন, যেটাতে ওই ভদ্রমহিলা ঘটনাচক্রে প্রেগনেন্ট, কিন্তু এই প্রেগনেন্সির কারণটা আমি নই, এবং ওনার দাবি ছিল যে আমি তার সাথে সহবাস করেছি এবং প্রেগনেন্ট উনি আমার জন্য। এরকম একটা সিরিয়াস এলিগেশনে আন্ডার সেকশন অফ 161-এ উনি একটা স্টেটমেন্ট ফাইল করেন খর্দা পিএসে। আফটার দ্যাট আমি জানি না পুলিশ ভেরিফাই করেছেন কিনা, তো সেটা 164-এর স্টেটমেন্ট হয়, মানে যেটা লার্নেড ম্যাজিস্ট্রেট সামনে, যেটাকে আমরা বাংলায় বলি গোপন জবানবন্দি। 164 স্টেটমেন্ট দেন, ঠিক সেম স্টেটমেন্ট যায়, যার ভিত্তিতে কেস দাঁড়ায় 69 অফ বিএনএসএসে, এবং তার ভিত্তিতে আমার এগেনস্টে এফআইআর হয়। আমাকে থানা থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি তার আগে, কমপ্লেনের পরে, আর 164-এর আগে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি আমার সাথে। থানা থেকে কোনো ফোন করা হয়নি। মিনিমাম ডাকা বা নোটিশ সার্ভ করা, নোটিশ সার্ভ দূরে থাক, থানার কাছে আমার ফোন নাম্বার ছিল, ফোন করে যোগাযোগ করার কোনো প্রয়োজনীয়তা দেখায়নি। ঘটনাচক্রে ইলেকশন ডিক্লেয়ার হয়, ইলেকশন ফার্স্ট ফেজে চলে, নমিনেশন ফাইলিং 31 তারিখ থেকে, সম্ভবত মার্চের শেষের দিকে ইলেকশন ডিক্লেয়ার করে, এবং ফার্স্ট ফেজে নমিনেশন হয় 1 তারিখ থেকে 6 তারিখ ডেট, আর সেকেন্ড ফেজে নমিনেশন হয় 1 থেকে 9 তারিখ ডেট, এরকম ডিক্লেয়ার হয়। 10 তারিখ স্কুটিনির ডেট থাকে সেকেন্ড ফেজে। তো ডিক্লেয়ার হওয়ার পর আমাকে কোনো রকম না জানিয়ে হঠাৎ রাত্রি, বেশ রাতে, 30 তারিখ গভীর রাতে, সোনারপুর, এই খর্দা পিএস থেকে সোনারপুর পিএস হয়ে আমার আত্মীয়র বাড়িতে যায়, যে বাড়িতে আমি ছিলাম না, যেই রেসিডেন্সে আমি ছিলাম না। পুলিশ সেই রেসিডেন্সে যায়, নট অনলি ফর দ্যাট, সেই রেসিডেন্সে পুলিশ গিয়ে সেইখানকার, সেই বাড়ির অসুস্থ মহিলা এবং অসুস্থ 70-এর বেশি বয়সের মহিলা অসুস্থ ছিলেন, এবং আরও মহিলা ছিলেন, তাদের সাথে অশালীন আচরণ করে কোনো মহিলা পুলিশ ছাড়া। এক, ওই মহিলাদের, আমার রিলেটিভের একজন লেডিস, তার ফোন পুলিশ স্ন্যাচ করে ফোন খোলে, ফোন খুলে দেখে তার সাথে, ওই মহিলার সাথে, ওই মহিলা আমার দিদির মতো, ওই মহিলার, ওই দিদির ফোন খুলে দেখায় এবং তাকে রীতিমতো শাসায়, আমরা বাড়িতে ঢুকে যাব, রাহুল দাসকে বের করুন। ঘটনাচক্রে আমি ওই বাড়িতে ছিলাম না। কারণ জানতে চাইলে কারণ অস্পষ্ট, কারণ বলেনি। তারপর আমি যেই রেসিডেন্সে ছিলাম সেই রেসিডেন্স থেকে বাড়ির লোক যায়, গিয়ে দেখে, এবং তারপরে ফোনে কথা বলার ভিত্তিতে আমি আইও যিনি ছিলেন তার সাথে কথা বলি, এবং আমি যাওয়ার পর আইও, এটা ঠিক, আইও আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেননি, কিন্তু আমি না আসা পর্যন্ত বা আমাকে না পাওয়া পর্যন্ত আমার বাড়ির লোককে কোনো রকম কারণ জানায়নি। আর উইদাউট এনি কাইন্ড অফ লেডিস অফিসার বা লেডিস কনস্টেবল, নট সিভিক, লেডিস কনস্টেবল না নিয়ে গিয়ে লেডিসের সাথে অসভ্য অশালীন আচরণ করে। শুধু তাই নয়, তার ফোন হাত থেকে ছিনিয়ে নেওয়া, এক প্রকার ছিনিয়ে নিয়ে তার ফোন দেখে তার সাথে আমার কোনো যোগাযোগ আছে কিনা বা কথা হয়েছে কিনা, যেটা সম্পূর্ণ বেআইনি। কারণ 4ঠা মের আগে প্যারালাল গভর্নমেন্ট চলার সময়েই আমরা জানি, এবং আপনারাও খুব ভালো মতো জানেন, সেই সময় রাজ্যে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল।
এবং এই শাসকের আইনকে এক্সিকিউট করা হয় সোদপুর পানিহাটির রিনাউন্সড ঘোষবাবু 2-3 জন আছেন, এই ঘোষবাবুকে দিয়ে ঘোষবাবু নিজে এক্সিকিউট করেন। তার প্রমাণ আমি পেয়েছি, এবং তার প্রমাণ কি আছে না আছে আমি খুলে এই কারণে বলতে পারছি না, যেহেতু ম্যাটারটা আন্ডার সাবজুডিস। তারপরে সিডি পৌঁছতে লেট, সিডি আনতে অনীহা, এবং যথাযথ তার জন্য বেলটা আটকানো, অপোজড, স্ট্রং অপোজড। তারপর তারা তাদের অভিসন্ধিতে সফল হয়নি। কেন হয়নি? 30 তারিখেও বেল অপোজ করা হয়েছে, কিন্তু সেটা তারা করতে আটকে রাখতে পারেননি। এতে করে তাদের অভিসন্ধি ছিল, এবং তদানীন্তন সরকার পক্ষের অভিসন্ধি ছিল, আমি যে কেন্দ্র থেকে দাঁড়াচ্ছি বা দাঁড়াচ্ছিলাম সেই কেন্দ্রের থেকে যেন আমি নমিনেশন ফাইল না করতে পারি। কিন্তু আখেরে ক্ষতিটা তাদের হলো, আমি নমিনেশন ফাইল না করলেও মানুষ বুঝিয়ে দিয়েছে এই শাসকের আইন তারা বরদাস্ত করবে না। শাসকের কাছে আমাদের মতো কিছু অ্যাডভোকেট থ্রেটের জায়গায় চলে গেছিল, কারণ আমরা সরকারের একাধিক নীতি, একাধিক দুর্নীতি তুলে ধরেছিলাম। এটা দীর্ঘ সওয়াল জবাবের পর হয়েছে, এবং একাধিক প্রকল্প যেটা কিনা নিজেদের মেরে খাওয়ার প্রকল্প ছিল, সেরকম মেরে খাওয়ার অনেক প্রকল্পের জন্য আমরা এই হাইকোর্টে দীর্ঘ সওয়াল জবাব করেছি, এবং তার ভিত্তিতে যে রায় হয়েছে এবং সেই রায়ের ভিত্তিতে যে এনকোয়ারিগুলো ঘটেছিল সেগুলো তাদের মাথায় চিন্তার ভাঁজ হয়েছিল। আজকে সেই চিন্তার ভাঁজ যখন হয়, শাসকের কাছে যখন থ্রেট হয়, তাকে আটকাতে হবে, তাকে বন্ধ করতে হবে, তাকে ব্লক করতে হবে, এরম চিন্তা ভাবনা নিয়ে তদানীন্তন সরকার যখন চলছিল, মানুষ তার রায় দিয়ে দিয়েছে। আমি আপনাদের এখানে প্রথম বলেছিলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ইলেকশন হতে হয়, 2026 তৃণমূল ছিন্নমূল হবে। আর আজকে বাস্তবায়ন হলো, 4 মের পর তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকে বাস্তবায়ন হলো। তো যে পুলিশ তাদের কথা শুনে বা তাদের ওই প্রেতাত্মার মতো হাত পেছন থেকে, মেঘের আড়াল থেকে ইনস্ট্রাকশন দেওয়া বা কেস সাজানো যে সমস্ত পুলিশ অফিসার করেছিলেন বা করছিলেন, তাদেরকে বলবো, আমি আবার বলছি, আমার কেসের আইও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি, কিন্তু আমার বাড়ির লোকের সাথে যে ব্যবহারটা করেছেন জুডিশিয়ারি সিস্টেমে, সেই জবাব ওনারা এবং কমপ্লেনেন্ট যিনি আছেন জুডিশিয়ারি সিস্টেমে, আমার যারা প্রথম দিন থেকে মানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার সহকর্মীরা যারা বুক চিতিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং বাঁচিয়েছেন, যাদের জন্য আজকে আমি আপনার সাথে এখানে হাইকোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার অ্যাডভোকেট যারা ছিলেন বা আছেন, অ্যাডভোকেট অন রেকর্ড, এবং আমার বন্ধু সহকর্মী যারা অ্যাডভোকেট যারা আছে, তাদের প্রত্যেককে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। কিন্তু যারা ছিলেন, যারা আমার বিপক্ষে ছিলেন, তাদেরকে বলবো, এই বেসলেস কেসের জন্য যা আপনারা পরিশ্রম করেছেন, দয়া করে আর এরকম পরিশ্রম করবেন না। এটা আমার তাদের কাছে ছোট ভাই হিসেবে তাদের কাছে পরামর্শ। কারণ কারণ আমি শিকার হয়েছি, আর এটা খুব বাস্তব, এটা বাস্তব। এই কারণে আমি এখন বলছি, এর থেকে বেশি কিছু বলতে পারছি না। ম্যাটার আন্ডার সাবজুডিস, তাই জন্য প্রিলিমিনারি স্টেজে আমার ইন্টারিম বেল অ্যাপ্রুভ হয়। সরকারের, তদানীন্তন সরকারের বিরোধ থাকা সত্ত্বেও কোনো রকম প্রমাণ না পেয়ে, যে প্রমাণ দিয়েছে সেটা এভিডেন্স সাফিসিয়েন্ট নয়, ইনসাফিসিয়েন্ট এভিডেন্সের বেসিসে আমার বেলটা হয়। বাকিটা ইন ডিটেলস আমি বলতে পারছি না। তবে একটা কথা বলতে পারি, যে জিনিসটা ওনারা আমাদের সাথে করেছে, আমার সাথে করা মানে আমার গোটা পরিবারের সাথে করা, এবং আমার পরিবারের মহিলাদের সাথে, যারা আমার দিদি সমতুল্য, তার সাথেই অসভ্য আচরণ যে করেছে বা যা করা হয়েছে, তার ফল মানুষ ভোটের মাধ্যমে দিয়েছেন। এবং আমার এই কেসের জুডিশিয়ারি সিস্টেমে আমার যারা সহকর্মী অ্যাডভোকেট দাঁড়িয়েছে, আশা করি সেই ফল
ওনারা তাকে বা তাদেরকে দেবেন যথাযথভাবে, সেটা নিয়ে আমি খুব আশাবাদী। বলছি গেরুয়া ঝড়ে একেবারে তৃণমূল কংগ্রেস ধুলির স্বাদ, মানে এতটা ভালো ফল আশা করেছিলেন, মানে এতটা ভালো ফল করবে? অবশ্যই হওয়ার ছিল, গেরুয়া ঝড় এতটা থাকবে কিনা জানি না, তবে এটা আশা ছিল, এটা আমরা নিশ্চিত ছিলাম যে এবার এই সরকার টিকবে না। একাধিক দুর্নীতি, ওনারা হাতিয়ার করেছিলেন এসআইআর এর, ওনারা হাতিয়ার করেছিলেন লাইন দেওয়া, ওনারা হাতিয়ার করেছিলেন বাইরের থেকে পরিযায়ী হিসেবে তাদেরকে দেখানো হয়েছে। অথচ আমি যদি খুব ভুল না করি, তৃণমূলের সব লোক খারাপ নয়, প্রথম দিন থেকে এমন অনেক লোক আছে, আমি যদি ব্যক্তির নাম বলি শোভনদেব চট্টোপাধ্যায়, সে যোগ্য ব্যক্তি, তার সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে, তার সাথে আমার যোগাযোগও নেই। মনীশ গুপ্ত, তার সাথে আমার যোগাযোগ নেই, রাজনৈতিক বিরোধ অবশ্যই আছে, থাকবেও। আজকে মনীশ গুপ্তকে দেখতে পাওয়া যায় না। এই শোভনদেব চট্টোপাধ্যায় যিনি জিতেছেন, তৃণমূলের এত দৈন্যদশা হলো যে 4জন এমপি রাজ্যসভায় পাঠালেন, একজনও তৃণমূলের লোক নয়, একজনও তৃণমূলের লোক নয়। মানে তৃণমূলের লোকের তৃণমূলের ওপর আস্থা নেই। তৃণমূলের ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতা ভাইপো, তার এতটুকু আস্থা হলো না রাজ্যসভায় পাঠাবে আমার দলের লোককে আমি পাঠাবো। পাঠালেন কাকে? অবাঙালি, পরিযায়ী। বহরমপুরে ভোট করাতে হবে, পরিযায়ী আনলেন। বাংলা নিজের মেয়েকে যদি চায়, তাহলে বাংলার থেকে মেয়ে রাজ্যসভায় গেল না কেন? অবাঙালি রাজ্যসভায় গেলেন কেন? রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য রাজ্যে কি যোগ্য লোক নেই? রাজ্য সরকারের ক্ষমতাসীন দলের মধ্যে একটাও যোগ্য মহিলা নেই যে রাজ্যসভায় মহিলাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তার জন্য অবাঙালিকে টেনে আনতে হবে। বাঙালির অস্মিতাকে নষ্ট করেছে যেই তৃণমূল, আজকে সেই তৃণমূল ছিন্নমূল হয়ে গেল। মানুষ তার জবাব ভোটিং এর মাধ্যমে দিয়ে দিল। বলছি আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করলেন, মানে শুভেন্দু অধিকারীকে কি বলবেন, মানে আপনার মানে কিরকম? অসংখ্য শুভেচ্ছা। আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে শুভেন্দুর মুখ্যমন্ত্রী শুধু সময়ের অপেক্ষা। আমি জানি না ওদের দলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন কিনা, তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, শুভেন্দু যেভাবে ফাইট দিয়েছে মাননীয় বিরোধী দলনেতা, আমার মনে হয় ও ওই জায়গাটা ডিজার্ভ করে। এখন বিজেপির রণকৌশল, বিজেপির মন্ত্রিসভা, তো আমার কথায় আপনার মানে আমাদের কথায় তো গঠিত হয় না, ওদের নিজস্ব মানে দলের বিভিন্ন গঠন নীতি স্ট্র্যাটেজি আছে। আছে, ওনাদের গঠন নীতি আছে। তো সেই হিসেবে গোটা মানে যারা ক্ষমতায় এসছে তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা এই জায়গাটা দেখবেন, প্রচুর ফেক কেস হয়েছে। আমি 30 দিন আমি একটা কনস্পিরেসির শিকার থাকাকালীন 30 দিন ঘটনাচক্রে আমাকে ব্যারাকপুর জেলে থাকতে হয়েছে, টু বি ভেরি অনেস্ট। তো ব্যারাকপুর জেলে গিয়ে যেটা আমি বুঝতে পেরেছি, অনেক ফেক কেস আছে যেগুলো কোনো এলিগেশন নেই, তাদেরকে সিরিয়াস এলিগেশন দিয়ে ঢোকানো হয়েছে। এরকম শুধু ব্যারাকপুর জেল নয়, আমার মনে হয়েছে আরো অনেক জেলে আছে। আমি তো ব্যারাকপুর জেলে ছিলাম, এরকম অনেক জেল আছে, দমদম জেল বলুন, প্রেসিডেন্সি জেল বলুন, অনেক জেলে আছে। এই জিনিসগুলো আমি মনে হয় বর্তমান সরকার যে বা যারাই যখন ক্ষমতায় আসবেন, যে এটা দেখবেন। এবং আরেকটা কথা, সরকারি উকিলের যে ডিলেমির ভূমিকা, আমার মনে হয় একটু এই জায়গাটা একটু ফাস্ট হওয়া দরকার। অনেকে পয়সা দিয়ে কেস লড়তে পারে না, এই আমাদের মতো কিছু অ্যাডভোকেট আমরা ফ্রিতেও মামলা করি, কিন্তু সবাই সমান নয়। এবার এই যে হিউজ অ্যামাউন্ট দিতে পারবে না তার জন্য জেল কাস্টাডি খাটবে, এই ধারণাটা থেকে মানুষ, আশা করি এই সরকারের মানে এই ধারণাটা এই সরকারের প্রতি থাকবে না, কারণ মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকারকে ক্ষমতায় এনেছে। তো সেই আশা প্রত্যাশাটা যেন এই সরকার পূরণ করে, আশা করি পূরণ করবে। কারণ সরকারে আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি কেন্দ্রের ক্ষমতাসীন দল দিয়েছিলেন, এবং বহু জায়গায় এমন রাজ্যে কেন্দ্রের ক্ষমতাসীন দল রাজ্যেও ক্ষমতাসীন, আমি সেই রাজ্যে থেকে এসেছি,
গুজরাটে ঘটনাচক্রে আমি ছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে গুজরাটে ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি বিজেপির মানে নীতিগত বিরোধিতা আমার আছে, কিন্তু তারপরেও আমি বলছি যে গুজরাট যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, বা তার রাস্তাঘাট, তার মেডিকেল ফেসিলিটি, বা তার স্বাস্থ্য যেরকম উন্নত, পশ্চিমবঙ্গে এই যে চোরের সরকার ছিল তার 1%ও কাজ করেনি। যদি তার 1% কাজ করতো আজকে, তাহলে একে যেতে হতো না। শেষে একটা কথাই বলবো, যে সিঙ্গুর ওনাকে রাস্তা দেখিয়েছিল ক্ষমতায় আসার জন্য, এই আরজিকর ওকে ডোবালো, আর আরজিকরের জন্যই উনি গেলেন। এটা ভালো হয়েছে। আমি আগেও বলেছি তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। যখন ডিক্লেয়ার হয়নি, আপনাদের নিউজেই আমি প্রথম বলেছিলাম যে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। বিজেপি ক্ষমতাসীন দল হয়েছেন, যেই মুখ্যমন্ত্রী হোক বা যেই মন্ত্রিসভায় যাক বা যারাই যান, একটা কথা মাথায় রাখবেন, আপনাদেরকে অনেক আশা প্রত্যাশা নিয়ে মানুষ এনেছে। আশা করব এই জিনিসগুলো বিচার ব্যবস্থাটা, শিক্ষা, স্বাস্থ্য দেখবেন, যেখানে রাজ্যে পুরো তলানিতে চলে গেছে। মানুষকে ফেক গাঁজা কেসে, ফেক পক্সো কেসে ঢুকিয়ে রেখেছে, আরও অনেক কেস আছে। এই সমস্ত থেকে সরকারি যারা অ্যাডভোকেট থাকবেন, আশা করব আপনারা তাদেরকে বলবেন জিনিসটা একটা স্পিড আপে করে জিনিসটা যেন বের করে দাও। কারণ সব মানুষের পক্ষে সম্ভব নয় ব্যয়বহুলভাবে মানে কেস লড়া বা ব্যয়বহুল চিকিৎসা করা। তারা সরকারি জায়গাটা খোঁজে, সবার অর্থনৈতিক অবস্থা সমান নয়। তো সেই জায়গাতে বলবো একটু এই জায়গাগুলো দেখলে আমার মনে হয় ভালো হবে। কারণ আপনাদের যারা ক্ষমতায় এসছেন তাদের উদ্দেশ্য 5 বছর থাকা নয়। তো 5 বছর থেকে যদি 50 বছরের কাজ বা ধরুন 15 বছরের কাজ যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে মানুষ আপনাদেরকে সরাবে না। আপনারা ইতিহাস জানেন, বিগত 2011 পূর্ববর্তী সময় একটা সরকার যে 34 বছর ক্ষমতায় ছিল, শুধুমাত্র মানুষের জন্য, মানুষের ভোটের দ্বারা তারা টিকেছিলেন। তো আপনাদের সেই উদ্দেশ্যই আশা করি আছে, তো সেটা যথাযথভাবে পালন করবেন এই আশা ভরসা রাখি।